ধর্ষণ এটি শুধু অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে একটি নির্মম আঘাত। বাংলাদেশে প্রতি বছর কতজন নারী ও শিশু এই নৃশংসতার শিকার হয় জানেন কি? কী করে জানবেন? আপনার তো সেই সময় নেই। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিটি ভুক্তভোগীর দুঃসহ জীবনে একটি প্রতিচ্ছবি। আপনার মনে ধর্ষণ নিয়ে যদি সামান্যতম সমবেদনা, সহানুভূতি, সচেতনতা থেকে থাকে, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি শিওর আপনি আমার কথায় সমত পোষণ করবেন এবং অনেক কিছু জানতেও পারবেন যেগুলো হয়তো এর আগে আপনি জানেননি। তো আজকের এই তথ্যচিত্রে আমরা জানব বাংলাদেশের ধর্ষণের বর্তমান চিত্র, কিভাবে আইনি ব্যবস্থা কার্যকর হচ্ছে বা ব্যর্থ হচ্ছে, সমাজ হিসেবে আমাদের করণীয় কি, কিছু বাস্তব ঘটনা, আইন কি বলছে এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের আসলে কি করতে হবে, এমন আরও বেশ কিছু খুঁটিনাটি নিয়ে আজকের টপিক ধর্ষণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর পুরো ব্যাপারটা 6টা হেডলাইনে ভাগ করে বলবো, যেখানে থাকবে সাম্প্রতিক পরিসংখ্যান, প্রচলিত আইন ও বিচার প্রক্রিয়া বিশ্লেষণ, ধর্ষণের সামাজিক ও মানসিক প্রভাব, বাস্তব কেস স্টাডি, প্রতিরোধমূলক পদক্ষেপ, আন্তর্জাতিক উদাহরণ ও অন্যান্য দেশের পদক্ষেপ। 1 থেকে 4 নম্বর অবধি আমি সমস্যা তুলে ধরবো এবং 5-6-এ গিয়ে এর সমাধানে কি করতে হবে সেটা বলবো। শুরুতেই বলি সাম্প্রতিক পরিসংখ্যান নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে ধর্ষণ একটি গুরুতর সামাজিক মহামারীর রূপ নিয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্ট অনুযায়ী 2003 সালে ধর্ষণের শিকার হয়েছে 5,000-এরও বেশি শিশু ও নারী। 2024 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধুমাত্র ধর্ষণের অভিযোগে 4,394টি মামলা দায়ের হয়েছিল, গড় হিসেবে যা দিনে 12টিরও বেশি ধর্ষণের ঘটনার সমান। বলা যায় প্রতি 1 ঘন্টায় একজন নারী বা কিশোরী ধর্ষণের শিকার হচ্ছে। আপনি কি ভাবতে পারছেন? ধর্ষণের শিকার ভিকটিমদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় শিশু কিশোরীরাই উল্লেখযোগ্য একটা অংশ। 2012 থেকে 2017 সালের মধ্যে রিপোর্ট হওয়া ধর্ষণের ঘটনাগুলোর ভিকটিমদের মধ্যে 2,788 জন ছিলেন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, বিপরীতে প্রাপ্তবয়স্ক নারী ছিলেন 1,597 জন। এ বছরে এই 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে আইন ও সালিশ কেন্দ্র এএসকে 52টি শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে। মানে 2 মাসেই 52টি ঘটনা জানা গেছে। অজানা আরও তো থাকলোই। আপনি কি চিন্তা করতে পারছেন কিছু? ধর্ষণের ঘটনার বিপরীতে বিচার পাওয়ার হার অত্যন্ত নগণ্য। শতকরা 70% মামলা কখনো আদালতেই পৌঁছায় না। বিশেষজ্ঞদের ধারণা, লোকলজ্জার ভয়ে, হুমকির কারণে বা প্রতিশোধের আশঙ্কায় বহু ঘটনার রিপোর্ট করাই হয় না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলাই যায়। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ 3% মামলায় দোষী সাব্যস্ত হয়। আপনি অবাক হলেন না? অনেক মামলায় তদন্ত বা চার্জশিট পর্যায়ে আটকে থাকে, আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই মামলা হারিয়ে যায়। ফলে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমলেও দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে খুবই কম, যা পরোক্ষভাবে অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে। এদিকে আবার প্রান্তিক ও সংখ্যালঘু গোষ্ঠীর নারীদের অবস্থা খুব একটা ভালো না। 2012 থেকে 2019 সালের মধ্যে কমপক্ষে 86টি ধর্ষণের ঘটনার ভিকটিম ছিল কোনো না কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী। পাহাড়ি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা অনেক ক্ষেত্রে দ্বিগুণ সহিংসতার শিকার হন। একদিকে নারীর প্রতি সহিংসতা, অন্যদিকে জাতিগত সংখ্যালঘু হওয়ার কারণে ন্যায় বিচার পেতে বাড়তি একটা প্রতিবন্ধকতা পেরোতে হয়। এসব তথ্য স্পষ্ট করে যে ধর্ষণের সমস্যা বাংলাদেশে সর্বব্যাপী। নারী, শিশু, শহর, গ্রাম, প্রধান জনগোষ্ঠী বা সংখ্যালঘু কেউ এই বিপদ থেকে নিরাপদ নেই। 2 নম্বরে আমরা জানব আইনি কাঠামো ও বিচার প্রক্রিয়া। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মূলত 2টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একটা ব্রিটিশ আমলের দণ্ডবিধি 1860 এবং আধুনিক নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। 1860-এর অধীনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড। তার মানে এই পুরনো ব্রিটিশ আমলের আইন নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তাহলে আসি নারী ও শিশু নির্যাতন আইন 2000-এ। আপনি কি জানেন এই বিশেষ আইনটির অধীনে দেশের প্রতিটি জেলায় আলাদা ট্রাইব্যুনাল মানে বিশেষ আদালত রয়েছে, যেখানে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত মামলার বিচার করার কথা বলা হয়েছে। জানেন না? বিচার চাইবেন তাহলে কিভাবে? এই আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি একটু কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে। দোষী প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবে, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে দেশ জুড়ে প্রতিবাদের মুখে সরকার ধর্ষণের মামলার মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করে আইনে যোগ করে। অর্থাৎ এখন আইন অনুসারে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ন্যূনতম কঠোর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আইনের মৃত্যুদণ্ডের বিধান থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে খুবই কম। এমনকি দেখা যায় সচরাচর আপনারা দেখতে পান শুধু তখনও দেখা যায় যখন ধর্ষণের শিকারকে হত্যা করা হয়েছে বা খুব গুরুতর জখম করা হয়েছে বা দেশ জুড়ে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে।
আইনি কাঠামো থাকলেও বিচার প্রক্রিয়া নানা সীমাবদ্ধতা রয়েছে। আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে অধিকাংশ মামলায় বছরের পর বছর ঝুলে থাকে। মামলার প্রতিটি পর্যায়ে জটিলতা, এফআইআর করার পর সঠিক তদন্ত ও ফরেনসিক প্রমাণ সংগ্রহে দেরি, মেডিকেল পরীক্ষায় অবহেলা, প্রতিবেদনে দেরি, সাক্ষীদের হাজির করতে দীর্ঘসূত্রিতা, এসব কারণে বিচার প্রক্রিয়ায় দীর্ঘায়িত হয়, যাতে বলা যায় গড়ে প্রতিটি ধর্ষণের মামলার রায় পেতে কমপক্ষে 4 বছর সময় লেগে যায়। মানুষ কিসের ভরসায় বিচার চাইবে? বিচার প্রক্রিয়ায় অপরাধীদের শাস্তি এড়ানোর কৌশলের কোনো অভাব নেই। আর যারা একটু প্রভাবশালী অপরাধী, তারা তো হুমকি ধমকি বা চাপ দিয়ে ভিকটিম ও তার পরিবারকে মামলা তুলে নিতে বাধ্য করে। স্থানীয় পর্যায়ে সালিশ দর কষাকষির মাধ্যমে অনেক ঘটনা গোপনে সমঝোতা করে নেয়। দর্শকরা অর্থের বিনিময়ে বা সামাজিক চাপে বিষয়টি চাপা দিতে সক্ষম হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবারই সম্মানের দোহাই দিয়ে আইনি ব্যবস্থা নিতে চায় না। অনেক মামলায় দুর্বল বা ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে শেষ পর্যন্ত আসামি খালাস পেয়ে যায়। যারা সব বাধা পেরিয়ে মামলা চালিয়ে যায়, কোর্টে চক্কর কাটতে কাটতে তারাও হতাশ হয়ে বিচারের আশায় ছেড়ে দেয়। বাংলাদেশের এই বিচার প্রক্রিয়ার ব্যর্থতার পেছনে শুধু প্রভাব, অবহেলা আর দুর্নীতি নয়, প্রযুক্তিগত ও কাঠামোগত সমস্যাও রয়েছে। যেমন আমাদের দেশে এখনও ডিএনএ পরীক্ষাগারের ক্ষমতা সীমিত, প্রতিবেদন পেতে দীর্ঘ সময় লেগে যায়। পুলিশ ও প্রসিকিউশনের মধ্যে সমন্বয়ের অভাব, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেক সময় মামলার প্রমাণ যথাযথভাবে আদালতে উপস্থিত করাই হয় না। উপর থেকে ভিকটিমকে আদালতে অপমানজনক প্রশ্ন ও টু ফিঙ্গার পরীক্ষার মতো অপমানজনক পদ্ধতির সম্মুখীন হতে হয়। যদিও সাম্প্রতিক উচ্চ আদালতের রায়ে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তথাপি মাঠ পর্যায়ে মানা না মানার প্রশ্ন রয়ে গেছে। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত ধর্ষণের মামলাগুলোর মাত্র 3.5% অপরাধীদের শাস্তি হয়েছে। বিশেষজ্ঞদের মতে তদন্তের দীর্ঘসূত্রিতা, সাক্ষীদের নিরাপত্তাহীনতা, ভুক্তভোগীদের প্রতি সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দুর্নীতি ধর্ষণের মামলাগুলোর সুষ্ঠু নিষ্পত্তিতে প্রধান বাধা। 3 নম্বরে আমরা আলোচনা করব ধর্ষণের মানসিক ও সামাজিক প্রভাব নিয়ে। ধর্ষণের ঘটনাগুলোর প্রভাব ভিকটিমের জীবনে বহুমাত্রিক ও গভীর। আপনাকে কিভাবে এই যন্ত্রণার ফিলটা বোঝাবো? শরীরের ব্যথা, কাটা ছেঁড়া, কামড়ানো, তীব্র যন্ত্রণা, এসব তো মুখে বলে কাউকে বোঝানো যায় না। আপনার হাত পা বেঁধে যদি গায়ের চামড়া খুলে নেওয়া হয়, আপনি যে ব্যথা পাবেন তেমন শারীরিক ব্যথা বা তার থেকে বেশি একজন ধর্ষিতা অনুভব করে। এছাড়া অবাঞ্ছিত গর্ভধারণ, যৌন সংক্রমিত রোগ ছড়িয়ে পড়া, এসব শারীরিক বিপর্যয় তো রয়েছেই। ধর্ষণের সবচেয়ে প্রলয়ঙ্কর প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যে। হঠাৎ ঘটে যাওয়া এই সহিংসতার ট্রমা ভিকটিমকে তীব্র মানসিক যাতনা ও আতঙ্কে ঠেলে দেয়। অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD, বিষণ্ণতা, অনিদ্রা, প্যানিক অ্যাটাক প্রভৃতি মানসিক সমস্যায় ভুগতে থাকেন। ঘর থেকে বের হলেই ভয়, পুরুষ সহকর্মী বা অচেনা পুরুষ দেখলেই সন্দেহ, লজ্জা ও আত্মগ্লানিতে নিজেকে গুটিয়ে নেওয়া, পড়াশোনা বা চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করতে বাধ্য হওয়া। কত রাত যে নির্ঘুম যন্ত্রণায় পার হয় তা শুধু সেই বোঝে। ব্যাস, তার স্বাভাবিক জীবনযাত্রা হারিয়ে গেল। বিশেষ করে যে শিশুরা বা কিশোরীরা এই নিপীড়নের শিকার হয়, তাদের কোমল মনের বিকাশে গভীর ক্ষত তৈরি হয়, যা বহু বছরে মছে না। বাচ্চা তো, সে তার কষ্ট কী করে বোঝাবে? অনেকে স্কুলে যেতে লজ্জা পান বা তাকে স্কুল থেকে বের করে নেওয়া হয় সম্মান রক্ষার্থে। এখন কি হলো? একটি অপরাধের অভিঘাতে মেয়েটার গোটা ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আবার ধর্ষিতারা প্রায়শই সমাজে দ্বিতীয়বার নিপীড়িত হন, সেকেন্ডারি ভিকটিমাইজেশন বা পুনরায় ভিকটিম হওয়ার শিকার হন। একে তো তার সঙ্গে যা হয়েছে এটাই অসহ্যকর, ওপর থেকে পরিবার, পাড়া প্রতিবেশী, এমনকি কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বা হাসপাতালের কর্মীদের অবজ্ঞা, বিদ্রুপ, সবার তাকানো ছুরির মতো তাকে আঘাত হানে। এরপর আসে ভিকটিম ব্লেমিং। আমাদের সমাজে এখনও পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে ধর্ষিত ভিকটিমকে দোষারোপ করা হয়। ভিকটিমের পরিবারও ঘটনার জন্য মেয়েটির চলাফেরা বা পোশাককেই দায়ী করে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো মধ্যেও এই মানসিকতা দেখা যায়। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা মিডিয়াকে ধর্ষণের মতো স্পষ্ট শব্দ ব্যবহার না করে বিকল্প শব্দ ব্যবহারের পরামর্শ দেন। তিনি ধর্ষণ শব্দটি অপ্রিয় উল্লেখ করে এর বদলে নারী নির্যাতন, মেয়ের সঙ্গে অন্যায় এ ধরনের শব্দ চয়নের কথা বলে। কি আশ্চর্য! কর্তা ব্যক্তিদের এমন মনোভাব সমালোচনার জন্ম দিয়েছে, যা প্রকারান্তরে সমস্যাটিকে লঘু করে দেখার শামিল। এরপর আসে সামাজিক কলঙ্ক, স্টিগমা। এটা এতটাই প্রকট যে অনেক ভিকটিম ঘটনা প্রকাশের সাহসই পায় না। মানুষ কি বলবে? সামাজিক কলঙ্কের ভয়ে অসংখ্য নারীর পরিবার ঘটনা চেপে যেতে চায়। উদাহরণস্বরূপ, এক 10 বছরের শিশুকে ধর্ষণের পর তার দাদি পরিবারের সম্মান রক্ষার্থে ঘটনাটি লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন। কমিউনিটির লোকজনও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল, ফলে ধর্ষক পার পেয়ে যায়। এ ধরনের মনোভাব ভিকটিমের প্রতি সুবিচারের পথে বাধা এবং ধর্ষকের জন্য এক ধরনের পারিপার্শ্বিক প্রশ্রয়।
এরপরেও যারা সাহস করে আইনের দ্বারস্থ হয়েছেন তাদের অনেকেই শুনতে পান নানা নেতিবাচক কথা। মেয়েটির নিশ্চয়ই কোনো দোষ ছিল, এত রাতে সে বাইরে কি করছিল? আরে তার হাঁটা চলা দেখেই তো মনে হয় সেরি ভালো না। মানে সব মনোবিজ্ঞানীরা তার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে লাগে। গ্রামের তুলনায় শহুরে পরিবেশেও ভিকটিমকে কম বেশি একই দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়, এ থেকে তারাও রক্ষা পায় না। এরপর আসে ধর্ষণের দীর্ঘমেয়াদী ভয়াবহ মানসিক প্রভাব, হতাশা, আতঙ্ক, পারিবারিক চাপ, সামাজিক কুদৃষ্টি সব মিলিয়ে কিছু ভিকটিম আত্মহত্যার পথ বেছে নেন। বাংলাদেশে প্রায় প্রতি বছরই খবরের শিরোনাম হয় যে ধর্ষিতা কেউ আত্মহত্যা করেছে। 2024 সালের জানুয়ারি জুন সময়কালে ধর্ষণের শিকার কমপক্ষে 3 জন নারী নিজেকে শেষ করে দিয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। 2022 সালে অন্তত 7 জন ধর্ষিতা নারী আত্মহত্যা করেছিল। এই প্রবণতা বোঝায় ধর্ষণের ক্ষত শুধুমাত্র ঘটনাটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, পরবর্তীতে সামাজিক প্রক্রিয়া এবং মানসিক যন্ত্রণা মিলিয়ে জীবনে অসহনীয় বোঝা হয়ে দাঁড়ায়। এইভাবে ব্যক্তি, পরিবার ও সমাজ 3 পর্যায়ে ধর্ষণের কুফল বিস্তৃত হয়, যা সামগ্রিকভাবে জাতির অগ্রগতির জন্য ক্ষতিকর। তো 3টা পয়েন্ট বলতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। বাকি যে আরও 3টা পয়েন্ট বাকি থাকলো সেখানে আরও আশ্চর্যকর তথ্য আপনারা জানতে পারবেন। খুব শীঘ্রই বাকি 3 পয়েন্ট নিয়ে ভিডিও আসছে। মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।